অ্যাকচুয়ালি এটা একটা কন্ট্রাকচুয়াল ব্যাপার হতো, বিভিন্ন প্রসেসে হতো। এটা একটা কন্ট্রাকচুয়াল ব্যাপারটা যেটা আমার কাছে প্রথম নজরে আসে, যেহেতু আমি মাঠে ঘাটে মেলা করতাম। ও খুব কম করতো সেটা। মাঠে ঘাটে মেলায় যেটা হয়, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজাররা রয়েছে, তারা এবার একটা গ্রুপ বানিয়ে ফেলেছিল এবং সেই গ্রুপের মধ্যে প্রথমত ধরি লোকাল এমএলএ, কাউন্সিলর, তার সাথে আছেন ডিএম, এডিএম, বিডিও, এসডিও, ডিআইসিও এবং তৎকালীন ছোট ছোট নেতা, যারা গড়ে উঠছে নেতা, তারাই এই সিস্টেমটাকে তৈরি করেছিল, শুধু কাটমানি কাটমানি কাটমানি। বহু গায়ক গায়িকার মুখে শোনা গিয়েছে গুরুতর অভিযোগ, দাবি শিল্পীদের কাছ থেকে নাকি কাটমানি নিতেন ইন্দ্রনীল সেন। এদিকে তার প্রাসাদ সমবাড়ি নিয়েও চলছে জোর চর্চা ও নানা জল্পনা। এমন অভিযোগও উঠেছে শিল্পীদের ওপর চাপ সৃষ্টি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাওয়ানো হতো। প্রশ্ন উঠছে, মন্ত্রী পদে থাকার কারণে কি তিনি নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভেবেছিলেন? এই সমস্ত বিষয় নিয়ে শিল্পী মহলে ক্ষোভ ক্রমেই বাড়ছে, আর সেই ক্ষোভেরই প্রতিফলন দেখা গেল যখন গায়িকা দোলা ব্যানার্জি ও দেবপ্রিয়া ট্রু নিউজ বাংলার পর্দায় ইন্দ্রনীল সেনকে নিয়ে উগরে দিলেন নিজেদের ক্ষোভ। ইন্দ্রনীল সেন সিঙ্গুরের অট্টালিকার সমান বাড়ি বানানো টাকা কোথা থেকে পেয়েছেন? আমার মনে হয় উনি যেভাবে একটা প্রভাবশালী মানুষদের ধরে সাম্রাজ্য তৈরি করেছেন বা নেক্সাস তৈরি করেছেন, এবং এটার পেছনে উনি আপামর গভর্নমেন্টকে এবং গভর্নমেন্টের তৈরি যে প্ল্যানিং গুলো আছে না, সেখান থেকে কাজে লাগিয়েছেন। প্ল্যানিং তো অনেক রকম হয়, সেখান থেকে বিভিন্ন মানুষ এসে জড়ো হয়ে তাদের ব্যবসা সংক্রান্ত, সেটাই মূল। এবং সিঙ্গুর ছাড়াও ওনার অনেকগুলি জায়গা আছে, এবং আমি যতদূর জানি ওনার এখানে শুধু উনি একা নন, ওনার একটা টিম ওয়ার্ক কাজ করেছে, এবং 3টে কোম্পানি আছে, তার নাম আমি জানি। ওনার ফ্যামিলিরই আছেন কেউ যিনি ওনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, যার ফলে এটা এগিয়ে গেছে। এই 3টে কোম্পানি কি করে? এই 3টে কোম্পানি দেখতে গেলে এরা গভর্নমেন্টের থেকে বিভিন্ন টেন্ডার তুলে যে অনুষ্ঠানগুলো হয়, মূলত আমরা যেহেতু সঙ্গীত শিল্পী, অনুষ্ঠান কেন্দ্রিক যে প্রমোশনাল যে বিজনেসটা হয় সেটাই করেছে। তার পাশে প্রমোটারির বিজনেস আছে, তার পাশাপাশি বিভিন্ন এজেন্সির সাথে কানেক্টেড, আর টাকা তো ট্রান্সফার হচ্ছে। তার নাম আমরা জানি, কিন্তু আমাদের কাছে এই নামটা এক্ষুনি প্রকাশ করা যাবে না। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য আছে, কোন কোন কোম্পানি, পরিবারের কে, এবং তার কোন বন্ধু, তার কোন শিল্পী, তার কোন পারিষদ, তার কোন অধিকর্তা ইন টোটাল ব্যাপারে তাকে সাহায্য করেছে। সব এভিডেন্স আমার কাছে আছে। ইন্দ্রনীল সেন এভিডেভিটে যা স্থাবর অস্থাবর সম্পত্তি ডিক্লারেশন করেছেন, তাছাড়া আপনার তথ্য অনুযায়ী ওনার কাছে কটা বাড়ি, কটা টোটাল বাড়ি গাড়ি আছে? এক্স্যাক্টলি আমি কাউন্ট করতে পারবো না, যেহেতু আমি হুগলির মেয়ে, সে কারণে আমি বলতে পারি যে হুগলিরটা অলরেডি ফোকাসড, এছাড়াও আছে, এবং নাম না নিয়ে আছে, ওনার নাম না নিয়ে আছে। ইভেন ওনার, আমি একটা গল্প বারবার বলি, ওনার 3 অপা আছে, 3 অপার তথ্য ওনার কাছে আছে। এটা গভর্নমেন্ট খুঁজে বার করবে, আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো। আর এছাড়াও যারা কর্মকর্তা আছে তাদের তথ্য, টোটাল এভিডেন্স, কত সালে কি, কত টাকা ট্রান্সফার, কিভাবে ট্রান্সফার, আর কিছু আছে। এবং সে কিছুটা তো আমি বলবোই, গভর্নমেন্টকে তো দেবই। সময়ের সাথে সাথে অপেক্ষা, আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করুন আপনারা, আমি কিন্তু ছাড়বো না।
ইন্দ্রনীল সেন কি কখনো মহিলাদের কোনোভাবে ফিজিক্যালি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন? এরকম কোনো খবর আপনার কানে এসেছে? উনি হলেন এই যুগের কৃষ্ণ। ওনাকে খুব বেশি বলা যাবে না, ওনাকে এর থেকে বেশি কিছু বলা যায় না। এবং ওনার চিন্তা ভাবনা, ওনার ধারণাগুলোকে আরো এগিয়ে নিয়ে গেছে ওনার পারিষদে, ওনাকে তুষ্ট করতে। তার জন্য যা যা করণীয় সব করা হয়েছে। বাংলা একাডেমি সভাঘরের ওপরে একটি গেস্ট হাউস বানানো হয়েছে, যেখানে পারিষদবর্গ, তার শিল্পপতি বন্ধুরা, উনি রাত্রি 8:30টার পরে এসব তথ্য ওখানকার ডিপার্টমেন্টের লোকেরাই আমাদের দিয়েছে। কত বছর ধরে ইন্দ্রনীল সেন এটা করে আসছে? আমার সঙ্গে সঙ্গে দুর্যোধনের দ্রৌপদীর সাথে যা করা হয়েছিল সেই জায়গাটা মনে পড়ে গেল, সেই সভা মনে পড়ে গেল। তো আমি বলবো উনি এই যুগে দুর্যোধন। প্রচুর নারীর বস্ত্রহরণ এবং প্রচুর, এবং সেটা তো কেউ জোর করে করেনি, সেই নারীরা নিশ্চয়ই কোনো সুবিধা পেয়েছে বলেই তাদের কার কাছে গেছে। কই সে আমার বস্ত্রহরণ তো করতে পারেনি, কিন্তু সে কি করেছে? আমার কাজ হরণ করেছে। আমার সমস্ত কাজ থেকে আমাকে মানে কিভাবে বাদ দিয়েছে সেটা কল্পনার বাইরে। এবং সেটা কিন্তু ডিরেক্ট না, ওনার সাথে আমার কোনোদিন বাক বিতণ্ডা, ঝগড়া ঝাঁটি মিটিং কিচ্ছু হয়নি। কিন্তু আমি যেখানে যেখানে গান গাইতে গেছি এবং প্রত্যেকটা স্টেজ যে আমাকে না মানে বারবার একটা জায়গায় গান গাইলে সেটা দোলাও জানে, সেখান থেকেই আমার অনুষ্ঠান আসতো এবং আসে। সো দ্যাট ওয়াজ মাই অনলি পিয়ার। সমস্ত জায়গাতে আমাকে বলা হয়েছে যে আপনাকে না আর ডাকা যাচ্ছে না, কারণ এটা অনেক আগের কথা বলছি আমি, 2013, 14, 15, 16 যে ইন্দ্রনীল সেন না মানা করে দিয়েছে, উনি খালি ওনার গোষ্ঠীর শিল্পীদের ডাকবেন। তো আমি খালি একটাই প্রশ্ন করব, যে প্রশ্ন করছিও বারবার, ওনার সঙ্গে আমার দেখা হলো যে আমার সাথে আপনার কি শত্রুতা? আমি একজন শিল্পী, যে আপনার নেক্সাসে ঢুকিনি বলে আপনার অনেক লোকজনের থ্রু দিয়ে আমি খবর পেয়েছি আমি গেলে ভালো হয়, দেখা করলে ভালো হয়, কিন্তু আমি যাইনি, আমি যাব না। আমি সত্যি কথা বলতে আমি আগের সরকারের সাথে একদম কোনোভাবেই মতনৈতিক ভাবে এক ছিলাম না, মতাদর্শ ভাবে এক। যারা ভালোবেসে আমাকে ডাকতেন, যারা অনুষ্ঠান করে তাদের, আমরা শিল্পী, আমাদের তো রং থাকবে না, মানে অন্তত আমার কোনো রং নেই, দোলারও কোনো রং নেই। তো সেই সময় যারা যারা ডেকেছেন তারা তারা সেখানে সেখানে গান গেয়েছে, কিন্তু কিভাবে উনি আমাদেরকে ছেটে দিয়েছেন, পার্টিকুলারলি আমাকে ছেটে দিয়েছেন, তার রহস্যটা আমার বার করতে হবে। এই যে ইন্দ্রনীল সেনের গোষ্ঠী শিল্পী আপনি বললেন, কয়েকটা নাম বলুন না, এই গোষ্ঠী শিল্পীদের মধ্যে কারা আছে? আমার মনে হয় আপনি অ্যাপসের মেম্বারদের খোঁজ নিন। অ্যাপসের মেম্বারে শিবাজি দা থেকে শুরু করে, মানে ওনারা তো মাথা, তারপরে অসংখ্য নাম আপনার বেরিয়ে যাবে। আপনি শুধু অ্যাপসে গিয়ে একটা গুগলে ক্লিক করুন অ্যাপস মেম্বার, সেখানেই পেয়ে যাবেন সেই যে 20 জন। ধরুন অ্যাপসে মেম্বার প্রচুর আছে, শুনেছি, যা আমি তো মেম্বার নই, আমি হইনি আর কি, মানে এই না যে পাইনি, আমি কোনোদিনই হইনি, আমি জানি যে ওদের কি কাজ হয়। তো সুতরাং ওইখানে গিয়ে আপনি খোঁজ নিলে অসংখ্য মেম্বারদের পেয়ে যাবেন, যে তারা শুধু প্রথম 10-15 জন কিভাবে কাজ পেয়ে গেছে। পুরনো শিল্পী থেকে শুরু নতুন শিল্পী সবাই যে খুব ভালো গুণগত মান আছে আমি সেটাও বলবো না। আপনি গানও শুনবেন, একই গান প্রতিটা স্টেজে সমস্ত জায়গায় এক মুখ, মেলায় মেলায়। এটা কি হয়? এটা কি সম্ভব? এমনকি দুর্গাপুজোর অনুষ্ঠানে আমি অ্যাপ্রোচ করতে গেলে বলা আছে যে আমাদের না ইভেন্ট কাজ করে, ইভেন্টরাই এখন আর্টিস্ট সিলেক্ট করে দেয়। তো সেই ইভেন্ট ম্যানেজমেন্টটা কার থ্রু দিয়ে যাচ্ছে, কে করেছে, সেইটার খোঁজ আপনারা আশা করি পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। ইন্দ্রনীল সেনের কাটমানি নেওয়ার পদ্ধতিটা একটু যদি খুলে বলুন, বলেন আপনারা কিভাবে উনি শিল্পীদের কাছ থেকে কাটমানি নেন? এটা একটা কন্ট্রাকচুয়াল ব্যাপার হতো, বিভিন্ন প্রসেসে হতো। এটা একটা কন্ট্রাকচুয়াল ব্যাপারটা যেটা আমার কাছে প্রথম নজরে আসে, যেহেতু আমি মাঠে ঘাটে মেলা করতাম, ও খুব কম করতো সেটা। মাঠে ঘাটে মেলায় যেটা হয়, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজাররা রয়েছে, তারা এবার একটা গ্রুপ বানিয়ে ফেলেছিল, এবং সেই গ্রুপের মধ্যে প্রথমত ধরি লোকাল এমএলএ, কাউন্সিলর, তার সাথে আছেন ডিএম,
এডিএম, বিডিও, এসডিও, ডিআইসিও এবং তৎকালীন ছোট ছোট নেতা যারা গড়ে উঠছে নেতা, তারাই এই সিস্টেমটাকে তৈরি করেছিল, শুধু কাটমানি কাটমানি কাটমানি। ধরে নিন এই বছর আমি এই পুজোর সময় থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সিজন টাইমটা, আমি ভাবলাম যে আমি অনুষ্ঠান করব এবং জমিয়ে অনুষ্ঠান করব। তো বম্বে শিল্পী এবং কলকাতা শিল্পীদের সমবেত একটা তৈরি হলো। কলকাতা থেকে যারা একটু অনামী বা একটু কম নামী বা যারা ওই জি বাংলা এখন খুব ট্রেন্ড আছে, তাদেরকে একজোট করে বলা হলো যে তোমাদের এই বছর এই 3 মাস যাবত 50টা অনুষ্ঠান দেব। এই 3জন মিলে তোমরা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা জোগাড় করো। তার বদলে তুমি অন্তত 25 থেকে 30টা অনুষ্ঠান পাবে, সেখানে তোমার 50 লক্ষ টাকা উঠে যাবে। এবং এটার পেছনে মূলত কাজ করতো আইপ্যাকের টিম। এবং এই 50 লক্ষ টাকাও যে শুধুমাত্র তারা ঘরে নিয়ে যেত তা কিন্তু নয়, এখানে মিউজিশিয়ানরা রয়েছে, সাউন্ডম্যান আছে, সবাই কিন্তু দিতে হতো। কিন্তু এখান থেকেও আবার একটা ছোট্ট ক্যালকুলেশন আইপ্যাকের পকেটেও যেত। তাহলে শিল্পী কত নিয়ে ফিরছে? শিল্পী হয়তো সেখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে ফিরছে, কিন্তু তুমি অনুষ্ঠান পাবে, এটা শিওরিটি। খাতায় কলমে নয়, এটা মৌখিক ভাবে তৈরি হয়ে যাবে। এবং তারা কিন্তু এই অনুষ্ঠানটা পেত। এবং এখান থেকে কোটি টাকার একটা হিসেব এই হিসেবে আসতো। প্রত্যেকে পার্সেন্টেজ পেত, প্রত্যেকে পার্সেন্টেজ পেয়েছে। আর সরকারি প্রোগ্রামের এরকম একটা পার্সেন্টেজ তৈরি হয়েছে, আমরা সেটা জানি। সেটা ইন্দ্রনীল সেন আর ওই 15 জন শিল্পীর মধ্যে থেকেই করতেন। আমি কারোর নাম বলবো না, কিন্তু উনি এটা করতেন। ক্যাশে দিলে তো কোনো ঘুষের এভিডেন্স নেই অবভিয়াসলি, কিভাবে ইনভেস্টিগেশন এজেন্সিকে বিশ্বাস করাবেন যে ক্যাশও দেওয়া হয়েছে? বলতে পারবো না। আমি শুধু জানি সরকারি যে প্রোগ্রামের, ধরে নিন একটা জলের বোতল 10 টাকা দাম, 10 টাকার বোতলটাকে 50 টাকা দেখানো হতো, এভাবে টাকাটাকে ঘোরানো হতো, হিসাবে মিলিয়ে দেওয়া হতো। সেটাই অধিকর্তা যারা রয়েছেন তাদের কাজ। এখান থেকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে টাকা লুট করেছে, ঘুরে কিন্তু এসেছে। টেন্ডারটা তুলতে গেলে ইন্ডোনেশিয়ানের কোম্পানিকে পার্সেন্টেজটা আগে দিতে হবে এবং পরে তার পার্সেন্টেজ দিতে হবে, আগে পরে দুটো ক্ষেত্রে। এবং সেখান থেকে আইপ্যাকের ঘরেও টাকাটা ঢুকবে। শিল্পীরাও ব্ল্যাঙ্ক চেক সই করতে বাধ্য হয়েছে কোনো সময়, এটা অভিজ্ঞতা তারাই শেয়ার করেছে। সংবাদ মাধ্যমে এটাও দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেন কাউকে বলছে 7,000 টাকা তোর অ্যাকাউন্টে ঢুকেছে, 2,000 টাকা সরিয়ে রাখবি। এগুলো মিউজিশিয়ানসদের ক্ষেত্রে, মিউজিশিয়ানসরা যখন স্টেজ করতো তখন তাদের হয়ে কোনো একজন ম্যানেজার ছিল, সেই ম্যানেজারের দায়িত্ব ছিল ওই টাকাটা তোলা। বেশিরভাগ ক্ষেত্রে এটা মিউজিশিয়ানসদের ক্ষেত্রেই হচ্ছে। ক্যাশের দেওয়ার রসিদ আছে কারোর কাছে? ক্যাশ নিয়ে কখনো যারা ডিল করেছে তারা কি ক্যাশের রিসিট নিয়ে ডিল করতো? না না, এগুলো ওরাই বলতে পারবে। ওরা এগুলো নিয়ে এখন ফেসবুকে খুব সোচ্চার হয়েছে। আমি বলার পর থেকে অনেকে লিখছে, আমি নামগুলোও জানি কারণ তারাও আমার সাথে অ্যাজ এ মিউজিশিয়ান অনেক সময় বাজিয়েছেন। এবং তাদের এই হেরফের টাকার, তারা বলতো বিভিন্ন সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে টাকার জন্য, টাকা পেমেন্ট পাইনি, এরকমও ঘটেছে। কখনো বলেছে তোদের লাইফ স্কিম কিছু বানিয়ে দেবো, এরকম হয়েছে। আর অধিকর্তা বিভাগের বহু কর্মকর্তাদের ফ্যামিলির লোকেরা তো চাকরি পেয়েছে, পার্মানেন্ট সার্ভিস, পার্মানেন্ট সরকারি চাকরি পেয়েছে, এজেন্সি থেকে পেয়েছে, সঙ্গীত শিল্পীরা চাকরি পেয়েছে। সঙ্গীত শিল্পীদের বেনামে এক নামে তারা পরিচিত, আর এক নামে স্যালারি তোলে। দয়াদি, আপনাকে কি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি এখনো অবধি ডেকে পাঠিয়েছে বিস্তারিত জানার জন্য? না, আমার কাছে ডকুমেন্টস রেডি আছে। আমরা ডাইরেক্ট টু সিএম বারবার বলেছি, আমরা ডাইরেক্ট টু সিএম এর কাছে যাচ্ছি।
এটা ইন প্রসেস। মানে ওনাকে ছাড়া দেওয়াটা না। খুব একটা আমরা কাউকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছেন, আমরা একদম সিএম এর হাতে জমা দেব। আপনি মুখ খোলার পরে ইন্দ্রনীল সেনের গুন্ডারা আপনাকে ফোন করে কোন রকম ধমকি দিয়েছে, থ্রেট দিয়েছে? না, এখন আর সে সাহস নেই। ইন্দ্রনীল সেন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে না, আপনার মুখ না। খোলার পর? না, উনি তো বলেছেন আমি এখন হরিনাম গাইবো। উনি তো এখন পলিটিক্স ছেড়ে দিয়েছেন। দোলার প্রথম ইন্টারভিউ এর দিন যেদিনকে হলো, যেদিনকে আমরা প্রেস মিটটা প্রথম করলাম, সেদিনকে দুপুরবেলা ওটা যখন মানে বক্তব্যটা যখন বেরোলো, তার বিকেল বেলায় শুনলাম উনি কিন্তু পলিটিক্স ছেড়ে উনি এখন কীর্তন গাইছেন। হরিনাম গাইবো। আমি তো ঋষিকেশে কীর্তনীয় হয়ে যাই। গেছেন আর কি। হ্যাঁ। আমি ঋষিকেশে যাই, এটা আমার ঋষিকেশের, আমি সবসময় পড়ে থাকি। আমি আবার যখন যাব 4 মাস পরে ওনার জন্য একটু আরেকটা গাইবো। জিনিস হচ্ছে, ওনাকে বলতে হবে যে দাদা এখন তো আপনার গলা দিয়ে শুধু হাওয়া বেরোয়, একটু সাটা প্র্যাকটিস করুন। শুধু সাটা প্র্যাকটিস করবেন সকালে 1 ঘন্টা।